আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা দীর্ঘ সময় পর আবারও চালু হতে যাচ্ছে। আর তোমাদের জন্য উদ্ভাস নিয়ে এসেছে এক অনন্য আয়োজন। তোমাদের প্রস্তুতি নিশ্চিত করতে উদ্ভাস নিয়ে এসেছে বিষয়ভিত্তিক রিভিশন ক্লাস। এই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা বাংলা পদ্য বা কবিতা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমরা জানি সবার প্রথমে বৃত্তি পরীক্ষায় যে তোমাদের প্রথম যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে একটি কবিতা রচনা। অর্থাৎ কবিতায় কবির নাম এবং কবির কবিতার প্রথম ৮ লাইন বা চরণ লিখতে হবে। তো আমাদের বইয়ের প্রথম যে কবিতাটি আছে সেটি হচ্ছে সংকল্প এবং লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো আমাদের এই কবিতা প্রথম নম্বর প্রশ্নটা উত্তর করার সময় কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে যে কবিতা ও কবির নাম শুদ্ধ হতে হবে। অর্থাৎ কোনো রকম বানান ভুল কিন্তু করা যাবে না। যেমন এখানে কাজী নজরুল ইসলামের নাম লেখা আছে, এখানে কিন্তু দেখো দীর্ঘ ইকার দেওয়া আছে। আমরা কিন্তু ভুল করে রস্ব ইকার দিলে টিচার কিন্তু আমাদের ১ নম্বর কেটে ফেলবেন। এখানে নম্বর বন্টনটা বুঝাই তোমাদের। যদি সহজভাবে বলি তবে কবিতার নাম লেখার জন্য অর্থাৎ সঠিকভাবে লেখার জন্য তোমরা পাবে ১ নম্বর। কবির নাম শুদ্ধভাবে লেখার জন্য তোমরা পাবে ১ নম্বর এবং প্রথম ৮টি চরণ শুদ্ধভাবে লেখার জন্য তোমরা পাবে ৮ নম্বর। এক্ষেত্রে আরেকটি জিনিস তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আপু বিরাম চিহ্ন বিষয়টা নিয়ে কি করব। এক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কবি কবিতায় যেভাবে বিরাম চিহ্ন প্রয়োগ করেছেন বা আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে আমাদের কিন্তু ঠিক সেভাবেই লিখতে হবে। অর্থাৎ যেখানে কমা আছে আমরা কিন্তু চাইলে সেমিকোলন ব্যবহার করতে পারবো না, বা কোথাও দাঁড়িয়ে আছে বা হাইফেন আছে আমরা ভুলক্রমে দিলাম না, এক্ষেত্রে কিন্তু আমাদের হাফ নম্বর কাটতে পারে। তাই এই বিষয়গুলো আমাদের একটু সাবধানতার সাথে দেখতে হবে। তাই গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো বিরাম চিহ্ন। আশা করি প্রথম প্রশ্নের উত্তর কিভাবে দিবে তোমরা সেটা বুঝতে পেরেছো। তো চলো আজকের ক্লাসে আমরা কবিতাটা সম্পর্কে একটু ভালোভাবে জানি। এরপরে আমরা দেখব শব্দার্থ। তোমাদের শব্দার্থের জন্য থাকছে ৫ নম্বর। অর্থাৎ এখানে ৫টি শব্দার্থ দেওয়া থাকবে এবং যার প্রত্যেকটির অ্যান্সার করলে তোমরা ১ নম্বর করে মোট ৫ নম্বর পাবে। এক্ষেত্রে কিন্তু কোনো অপশন থাকছে না। তাই আমাদের প্রতিটি গল্প এবং প্রতিটি কবিতার শব্দার্থগুলো ভালোভাবে পড়ে যেতে হবে। আমাদের বইয়ের শেষে দেখবে প্রতিটি গল্প থেকে যে অনুশীলনীতে যে সকল শব্দার্থ আছে তার শেষে কিন্তু উত্তর দেওয়া আছে। আমরা সেগুলো তো পড়বই, তার পাশাপাশি চেষ্টা করব গল্পের মধ্যে কিছু জটিল শব্দ থাকে বা একটু কঠিন শব্দ থাকে যেগুলোর মানে আমরা বুঝতে পারি না, সেই শব্দগুলোর অর্থও জেনে যাওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা চেষ্টা করেছি প্রতিটি কবিতার কিছু অন্তর্নিহিত শব্দ আছে বা কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে যেগুলোর অর্থ আসলে অনুশীলনী বা অধ্যায়ের শেষে যে অর্থগুলো দেওয়া আছে তার মধ্যে নেই। তো চলো একটু দেখা যাক। এখানে বলা আছে সংকল্প শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। বদ্ধ শব্দের অর্থ হচ্ছে বন্ধ বা আবদ্ধ, অর্থাৎ বের হওয়ার উপায় নেই এমন কোনো জায়গা। যুগান্তর বলতে বোঝায় এক যুগের পর অন্য যুগ। তারপরে দেখো দেশান্তর এক দেশ থেকে অন্য দেশ বা ভিন্ন দেশ। এরপরে বরণ হচ্ছে সাদরে গ্রহণ করা। আমরা যখন বাড়িতে কোনো অতিথি আসে বা নতুন কোনো সদস্য আসে আমরা তাদেরকে বরণ করে নিই বা সাদরে গ্রহণ করে নিই, এটাই কিন্তু বরণ করে নেওয়া। এরপরে দেখো মরণ যন্ত্রণা মৃত্যুর মতো কষ্ট বা বেদনা। এরপরে চন্দ্রলোক চাঁদের দেশ। অচিনপুর বলতে বোঝায় যে জায়গাটা আমরা চিনি না, অর্থাৎ অচেনা জায়গা। ফেরে চিরে বা বিদীর্ণ করে, অর্থাৎ আমাদের এই কবিতায় একটা লাইন আছে যে পাতাল ফেরে, অর্থাৎ পাতালের নিচ থেকে চিরে বের হওয়ার যে ঘটনা সেটি বোঝানো হয়েছে। এরপরে দেখো জগৎ বলতে বোঝায় পৃথিবী বা বিশ্ব। আর ঘূর্ণিপাক ঘূর্ণি বা চক্রাকারে ঘোরা। এরপরে হাউই হাউই বলতে বোঝায় রকেট বা আকাশযান। আমরা দেখি না যে মাটি থেকে একদম সু বা হুস করে একটা শব্দ করে যে আকাশযানগুলো ওঠে, সেগুলোকে বলতেছি আমরা হাউই। এরপরে দেখো ইঙ্গিত বলতে বোঝায় ইশারা বা সংকেত দেওয়া। ফুরে অর্থ ভেদ করে। এরপরে দেখো ফুরে বানানটাতে একটু আমরা খেয়াল করব যে চন্দ্রবিন্দু আছে, ঠিক আছে। এরপরে মুঠোয় পুরে হাতের মুঠোয় এনে বা আয়ত্তে এনে। দুঃসাহসী বলতে বোঝায় যার অতিরিক্ত সাহস বা যার কোনো ভয় নেই, নির্ভীক।
এ ধরনের মানুষকে আমরা বলি দুঃসাহসী। তোমরা এক্ষেত্রে শব্দার্থ লেখার সময় খেয়াল করবে যে প্রশ্নেই কিন্তু তোমাদের সঠিক বানানটি দেওয়া আছে, তাই খাতায় আমরা ভুল করে ভুল বানান লিখে ফেলবো না। এরপরে দেখো এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশও কিন্তু তোমাদের 5টি আসলে উত্তর করতে হবে এবং প্রতিটির জন্য থাকছে 1 নম্বর। তো দেখি এই কবিতা থেকে কি কি এক কথায় প্রকাশ আসতে পারে। কোনো কিছু করার দৃঢ় ইচ্ছাকে বলছি আমরা সংকল্প, অর্থাৎ আমাদের কবিতার নাম যে সংকল্প সেটা দ্বারা বুঝেছি কোনো কিছু করার যে একটা দৃঢ় ইচ্ছা সেইটা। চাঁদের দেশ চন্দ্রলোক, এক যুগ শেষ হয়ে অন্য যুগের শুরু, যুগান্তর, জানার ইচ্ছা, জিজ্ঞাসা, এটা একটু মনে রাখবো। এরপরে এক দেশ থেকে অন্য দেশ, দেশান্তর, কিছুটা দেখো যুগান্তরের মতো। চেনা নয় যে স্থান, অচেনপুর, অচেন শব্দের অর্থ কিন্তু অচেনা। এরপরে দেখো বিশ্বজোড়া যে জগৎ, বিশ্বজগৎ। আর সব শেষে থাকছে মৃত্যুর মতো যন্ত্রণা বা বেদনা, মরণ যন্ত্রণা। এটা ছিল এক কথার প্রকাশ। এবার দেখো এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী বা এমসিকিউ, এখানে একটি প্রশ্ন দেওয়া থাকবে এবং তার সম্ভাব্য 4টি উত্তর দেওয়া থাকবে। এর মধ্যে যে উত্তরটি সঠিক সেটি আমাদের বেছে নিতে হবে। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা দেখো, কবি কোথায় থাকতে চান না? কবি থাকতে চান না বদ্ধ ঘরে। আমাদের কবিতার প্রথম লাইনে কিন্তু বলা ছিল যে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তো বদ্ধ ঘর বলতে বোঝাচ্ছি যে যেখান থেকে বের হওয়ার উপায় নাই এ ধরনের কোনো ঘর। মানে উনি বোঝাতে যাচ্ছেন, এই গল্পের প্রেক্ষাপটটা যদি আমরা একটু বলি, এই গল্পে এক কিশোরের কথা বলা হয়েছে যে আসলে ঘরের মধ্যে বন্দি থাকতে চায় না। সে পুরো পৃথিবী ঘুরতে চায়, সে পৃথিবীর বাইরেও মঙ্গল গ্রহে হাউই চড়ে যেতে চায় বা অচিনপুর বা অজানা জায়গা সম্পর্কে জানতে চায়, কিভাবে বীরেরা এক অজানা নেশায় বা অজানা কারণে কিভাবে প্রাণ দিচ্ছে সে সব কিছু জানতে চায়। অর্থাৎ এই কবিতাটি এক কৌতূহলী কিশোরের যে মনের ইচ্ছা, অনেক কিছু জানার যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু তুলে ধরেছে এবং এই কারণেই কিন্তু কবি বদ্ধ ঘরে থাকতে চান না। এরপরে দেখো, যুগান্তরের ঘূর্ণিপাকে কারা ঘুরছে? মানুষ। এরপরে দেখো, বীরেরা কিসের আশায় মরণ যন্ত্রণাকে বরণ করছেন? কোনো এক অজানা আশায়। যে আমাদের লাইন আছে, কিসের আশায় মরছে জীবীর লাখে লাখে, এইটা। এরপরে দেখো, মানুষ কিসে চড়ে চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়? এই যে হাউই চড়ে, যার মানে আমরা পড়েছিলাম রকেট। এরপরে দেখো, কবি কোন গ্রহ থেকে আসা ইঙ্গিত শোনার কথা বলছেন? মঙ্গল গ্রহ থেকে। এরপরে সমার্থক শব্দ দেখব। সমার্থক শব্দ এবং তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে সমার্থক শব্দ অথবা বিপরীত শব্দ। তো এখানে 5টি সমার্থক শব্দ বা বিপরীত শব্দ থাকবে, আমাদের তার উত্তর করতে হবে। এখানে কিন্তু অপশনের সুযোগ নেই, অর্থাৎ আমাদের বাসা থেকে 2টিরই প্রস্তুতি নিয়ে যেতে হবে, যেটি থাকবে আমরা সেটির অ্যান্সার করবো। আর সমার্থক শব্দ বলতে বোঝাচ্ছে সম অর্থ, অর্থাৎ একই অর্থ দেয় এমন কিছু শব্দ। তো একটি করে সমার্থক শব্দ লিখলেই কিন্তু 1 মার্ক পাওয়া যাচ্ছে। তো দেখো, জগৎ বলতে বোঝায় বিশ্ব, ভুবন, পৃথিবী, দুনিয়া। ঘর, গৃহ, আলোয় নিবাস, বদ্ধ, আবদ্ধ বা বন্ধ। মানুষ বলতে বোঝায় মানব, লোক, নর। এরপরে দেখো, দেশ, রাষ্ট্র, রাজ্য, মুলুক। এরপরে বীর বলতে বোঝায় সাহসী, সুর, বাহাদুর। এখানে যারা সুর দিতে চাচ্ছ তারা একটু বানানটা খেয়াল করবে, এখানে তালবস্য, দীর্ঘ উ এবং র ব্যবহার করা হয়েছে। মরণ বলতে বোঝায় মৃত্যু, বিনাশ, পরলোক গমন। যন্ত্রণা বলতে বোঝায় কষ্ট, বেদনা, ব্যথা। এইখানে যে ব্যথা বানানে তোমরা অনেকে ভুল করে আকার দিয়ে ফেলো, কিন্তু এটি কিন্তু একটি ভুল বানান। আমরা যদি বানান ভুল করি তাহলে কিন্তু শিক্ষক আমাদের মার্ক দেবেন না। এরপরে দেখো, বরণ বলতে বোঝায় গ্রহণ বা শিকার। আকাশ, চন্দ্র বলতে বোঝায় চাঁদ, শশী, শশধর, সোম। আকাশ, গগন, আসমান, অম্বর, নভ। এরপরে পাতাল হচ্ছে অধভুবন, নাগলোক। আপন বলতে বোঝায় নিজ, স্বীয় এবং নিজস্ব। আর সবশেষে ইঙ্গিত বলতে বোঝাচ্ছে ইশারা বা সংকেত। এখন আমাদের এখানে যে সমার্থক শব্দগুলো দেওয়া আছে, তোমাদেরও যে এটাই লিখতে হবে এমন কিন্তু কোনো বিষয় নয়। যদি তুমি অন্য কোনো শব্দ জানো যেটি সমান অর্থ দেয় বা এটার সমার্থক শব্দ, তুমি কিন্তু সেটি লিখতে পারো। এরপরে দেখো, আমরা বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব। আগেটা আমরা দেখেছি যে সমান অর্থ দেয় বা একই অর্থ প্রকাশ করে, এবার আমরা দেখব যে বিপরীত কোনো অর্থ দিচ্ছে এরকম শব্দগুলো। বদ্ধ বলতে বোঝাচ্ছে বন্ধ, অর্থাৎ বের হওয়ার সুযোগ নেই। এর বিপরীত দেখো মুক্ত, অর্থাৎ খোলা। এরপরে মরণ, জীবন, আপন, পর। পাতাল, আকাশ বা আমরা পড়েছি না আকাশ পাতাল। আশা, নিরাশা, বীর, ভীরু, নামবো, উঠবো, নিচে, উপরে। এখানে ভীরু বানানটাতে আমরা কিন্তু একটু খেয়াল রাখবো।
এরপরে দেখো কবিতার মূলভাব এখানে দেওয়া আছে। তোমাদের মূলভাব লেখার জন্যও কিন্তু একটি প্রশ্ন দেওয়া আছে। তো এইখানে তোমরা চেষ্টা করবা ৫-৬ লাইনের মধ্যে একটি কবিতা বা যদি গল্পও থাকে সেটার মূলভাব শেষ করে দেওয়া। তো এটা আমাদের বইয়ে দেওয়া ছিল যে অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের, কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে। এখানে অসীমে বলতে বোঝাচ্ছে যে পৃথিবীর উপরে অর্থাৎ মহাকাশে, আর অতলে বলতে বোঝাচ্ছে সমুদ্রেরও নিচে বা আরো গভীরে। এরপরে দেখো জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন বরণ করে নেয় মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসীরা কেন উড়ছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ ঘরে বসে থাকবে না, সে পৃথিবীটিকে ঘুরে ঘুরে দেখবে। তো এটা ছিল আমাদের সংকল্প কবিতার মূল ভাব। আর এরপরে দেখো কি কি রচনা হতে পারে এই কবিতা থেকে। হতে পারে আমার জীবনের সংকল্প, এবং সেখানে তোমাদের সংকেত দেওয়া থাকতে পারে ভূমিকা, সংকল্প কি, তোমার জীবনের লক্ষ্য, লক্ষ্য পূরণে তোমার করণীয়, উপসংহার। আর এরপরে হতে পারে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটি রচনা, সেখানে সংকেত থাকতে পারে ভূমিকা, তার জন্ম এবং পরিচয়, বিদ্রোহী কবি অর্থাৎ তিনি কিভাবে বিদ্রোহী কবি হয়ে উঠলেন, শিশুদের জন্য লেখা, আমাদের জাতীয় কবি তিনি কিভাবে স্বীকৃতি পেলেন বা কিভাবে উনি আমাদের রাষ্ট্রীয় মর্যাদা লাভ করলেন জাতীয় কবি হওয়ার। এরপরে উপসংহার, ভ্রমণের আনন্দ। দেখো কিশোর যেহেতু বদ্ধ ঘরে থাকতে চাচ্ছে না, সে পুরো পৃথিবীটা ভ্রমণ করে দেখতে পাচ্ছে, করতে চাচ্ছে, তাই কিন্তু এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ রচনা হতে পারে ভ্রমণের আনন্দ। অর্থাৎ সংকেত হতে পারে ভূমিকা, ভ্রমণ কি, ভ্রমণের গুরুত্ব, আমার প্রিয় ভ্রমণ, উপসংহার। এই আমার প্রিয় ভ্রমণের ক্ষেত্রে তোমরা কিন্তু লিখতে পারো যে তুমি কোথাও ঘুরতে গিয়েছিলে এবং সে ঘোরাতে তুমি কি কি শিখেছো, বা কি কি ঘটনা তোমার মনে আছে, বা যে জায়গাটি ঘুরতে গিয়েছিলে সেখানকার গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য বা সে জায়গার ইতিহাস সম্পর্কে কিন্তু তুমি লিখে একটি চমৎকার রচনা লিখে ফেলতে পারো। তো এই ছিল আমাদের বইয়ের প্রথম যে গল্প সংকল্প সেই সম্পর্কে আলোচনা। এর পরবর্তীতে আমরা দেখব ফুটবল খেলোয়াড় কবিতা সম্পর্কে। তো এই কবিতা লিখেছেন দেখো জসিমউদ্দিন। ওনার নামের বানানটা লেখার সময় কিন্তু আমাদের একটু সচেতন থাকতে হবে। অনেকে তোমরা কি করো উদ্দিনটা একসাথে লিখে ফেলো, এভাবে লিখে ফেলো, বা জসিম আর উদ্দিনটা আলাদা করে ফেলো। দেখো এটি কিন্তু ভুল বানান হচ্ছে, যদি তোমরা এটা লেখো টিচার কিন্তু তোমাদের 1 নম্বর কেটে দিবে। সঠিক বানান আমাদের বইয়ে যেটি দেওয়া আছে অর্থাৎ জসিম একসাথে এবং উদ্দিন দয়ের নিচে একটু হসন্ত এবং দয়ে দীর্ঘ ইকার, সেটি কিন্তু লিখতে হচ্ছে। তো এই গল্পটার মূলভাব নিয়ে যদি আলোচনা করি বা কবিতায় কি বলা হয়েছে, তাহলে এই গল্পে একজন ফুটবল খেলোয়াড় অর্থাৎ যার নাম ইমদাদ হক সে সম্পর্কে কিন্তু বলা হয়েছে। সে একজন দৃঢ় প্রতিজ্ঞ খেলোয়াড় এবং খুব কঠোর পরিশ্রমী। সে প্রতিদিন ফুটবল খেলতে যায়, বাতাসের আগে দৌড়ায় বল নিয়ে, এবং তার শরীরে শত শত আঘাত পড়ে এই ফুটবল খেলতে গিয়ে। সে বল নিয়ে মাটিতে পড়ে যায়, তার হাত পা ভেঙে যায় এবং মানুষজন মনে করে সে বুঝে আর 6 মাস উঠতেই পারবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমাদের ইমদাদ হক কী করেন, উনি আবার কিন্তু খেলতে চলে যান। এবং সে এই খেলতে গিয়ে এত এত ব্যথা পাওয়ার কারণে সে যে ম্যাচে থাকে সেই ম্যাচে যে চাকর তার শরীরে তেল মালিশ করতে করতে লবে যান অর্থাৎ হয়রান হয়ে পড়ে। কিন্তু তবুও ইমদাদ হক কিন্তু ভেঙে পড়ে না, তিনি আবার কিন্তু নিয়ম করে খেলতে চলে যান এবং তার এই ভাঙা পায়ের জাদুতেই কিন্তু তিনি তার খেলার জয় নিশ্চিত করেন। তো এই ইমদাদ হক সম্পর্কে আমরা যে কবিতাটি পড়ব তার শব্দার্থগুলো একটু দেখে ফেলি। যে এখানে ক্ষত, ক্ষত বলতে বোঝায় শরীরের কোনো কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান। আমরা যখন কোথাও পড়ে যাই বা অ্যাক্সিডেন্ট করি, এর ফলে আমরা যে ব্যথা পাই, এই ব্যথা পাওয়ার ফলে যে স্থানটি কেটে যায় সেটাকেই কিন্তু বলা হয় ক্ষত। এরপরে দেখো পটি, পটি বলতে বোঝাচ্ছে কাপড়ের লম্বা টুকরা। আমরা যে স্থানে আঘাত পাই সেখানে যখন আমরা কাপড় দিয়ে বেঁধে দিই না, এটাকেই বলা হচ্ছে পটি। এরপরে দেখো মালিশ, এইখানে মালিশ বলতে কিন্তু আসলে আমরা যে ইংলিশে মাসাজ বলি বা টিপে টিপে যে শরীরের আরাম দেওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু বোঝাচ্ছে না। এখানে মালিশ বলতেই কিন্তু একটা ওষুধ বোঝাচ্ছে, অর্থাৎ যে ওষুধ বা মলম চুবে চুবে শরীরে লাগাতে হয়। এরপরে দেখো ড্রিবলিং, এটা হচ্ছে ফুটবল খেলার একটি কৌশল, তোমরা যারা ফুটবল খেলো তাদের জানার কথা। এরপরে দেখো কোলাহলকল, কোলাহল হলো অনেক মানুষের একসাথে শোরগোল বা চিৎকার করে ওঠা। অর্থাৎ ইমদাদ হক যখন মাঠে খুব ভালো ফুটবল খেলে বা যখন সে গোল দেয় তখন মাঠের চারিপাশে যে দর্শক আছেন তারা কিন্তু সবাই একসাথে চিৎকার করে ওঠেন এবং এটিকেই কিন্তু বলা হচ্ছে কোলাহলকল। এরপরে দেখো মহাকলরব, ভীষণ চিৎকার, এটিও প্রায় সেম। এরপরে দেখো বিস্ময় বলতে বোঝাচ্ছে অবাক হয়ে যাওয়া, হয়রান বলতে বোঝাচ্ছে ক্লান্ত। এরপরে দেখো আমরা এই অধ্যায়ে এমসিকিউ নিয়ে আলোচনা করব যে ইমদাদ হক কার আগে ধেয়ে চলে, বাতাসের আগে।
সে বল নিয়ে সব প্লেয়ারদের থেকে আগে যায় না। যারা ফুটবল খেলায় আমরা দেখি না সবাই একটা বলের পেছনে ছুটছে। আসলে যে আগে দৌড়ে গিয়ে বলটা নিয়ে গোল করতে পারবে তারাই তো জিতে। তো এখানে ইমদাদ হক বাতাসেরও আগে যায়। লিটারেলি বা আক্ষরিকভাবে সে বাতাসের আগে যেতে পারে না। কিন্তু অন্য সব প্লেয়ারদের থেকে যে আগে সে দৌড়িয়ে যায় এটি কিন্তু বোঝানো হয়েছে। এরপরে দেখো ইমদাদ হক কখন পট্টি বেঁধে ফিরতেন? সন্ধ্যায়। হ্যাঁ, সে বিকালবেলা খেলাধুলা করতো। খেলে যখন সে অনেক আঘাত পেত, তখন শরীরের আঘাতপ্রাপ্ত বা ক্ষত স্থানগুলোতে সে পট্টি বেঁধে মেসে ফিরে আসতো। এরপরে দেখো সেক দিতে কে হয়রান হয়ে যায়? তার মেসের চাকর। এরপরে দেখো কে পল্লী কবি হিসেবে খেত? আমাদের জসিমউদ্দিন। এরপরে কি জয়ের ভাগ্য লুটে আনে কে? ভাঙা পা। এখন তোমাদের মনে হতে পারে যে আচ্ছা ইমদাদ হকই তো খেলেছেন এবং উনি তো জয়লাভ করেছেন, কিন্তু দেখো এইখানে কবিতায় সরাসরি লেখা আছে যে ভাঙা পা জয় লুটে আনে। হ্যাঁ, ইমদাদ হক উনি ওনার ভাঙা পা দিয়ে বল মানে গোল করে কিন্তু জয় লুটে এনেছেন, কিন্তু যখন অপশানে আমাদের সরাসরি ভাঙা পা দেওয়া আছে তখন কিন্তু উত্তরটা হচ্ছে ভাঙা পা। যদি না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা উত্তর করতে পারতাম ইমদাদ বা ইমদাদ হক। এরপরে দেখো এই অধ্যায় থেকে কিছু সমার্থক শব্দ: কোলাহল, শোরগোল অর্থাৎ অনেক উচ্চ স্বরে চিৎকার। পণ বলতে বোঝাচ্ছে শপথ বা প্রতিজ্ঞা। এরপরে দেখো মরণ বলতে বোঝায় মৃত্যু, বিস্ময় বলতে বোঝায় অবাক, আর বাতাস বলতে বোঝায় পবন। আর বিপরীত শব্দ: কাদা অর্থাৎ কান্না করা, হাসা, সন্ধ্যা, সকাল, কম, বেশি, ঘরে, বাহিরে, শূন্য এবং পূর্ণ। এক্ষেত্রে আমরা একটু বানান সতর্কতা রাখবো যে শূন্য বানানটাতে কিন্তু দীর্ঘ উকার হয় না এবং দন্ত ন হয়। আগে কিন্তু আমরা অনেকে মূর্ধন্য দিয়ে লিখতাম, কিন্তু শুদ্ধ বানান কিন্তু এটা। আমরা একটু বানানে সতর্কতা রাখবো। এবার আমরা এই কবিতার মূলভাব সম্পর্কে একটু আলোচনা করব যে ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড়। খেলা জেতাই কিন্তু তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল, সে খেলবেই। শরীরে অনেক আঘাত পাওয়ার পরও সে দমে যায় না এবং যে এর জন্যই কিন্তু সে খেলায় জেতে। এই খেলার মাধ্যমে একটি আদর্শ তুলে ধরা হয়েছে, সেটি হচ্ছে মানুষ যদি মন প্রাণ দিয়ে কিছু করতে চায় তাহলে সে অবশ্যই সফল হবে। এখানে পল্লীকবি জসিমউদ্দিন যে মেসেজটা দিতে চেয়েছেন বা যে আদর্শটা তুলে ধরতে চেয়েছেন সেটি হলো মানুষ যদি কিছু মনে প্রাণে চায় এবং সে যদি তার জন্য পরিশ্রম করে তাহলে কিন্তু ইমদাদ হকের মতো মানুষও সফলতা অর্জন করবে বা তার লক্ষ্য পূরণ করতে পারবে। এরপরে দেখো এই অধ্যায়ের রচনা সম্পর্কে হতে পারে যে তোমার প্রিয় খেলা। ইমদাদ হক যেহেতু ফুটবল খেলোয়াড় এবং এখানে ফুটবল খেলা নিয়ে অনেক কিছু বলা হয়েছে, তো এখান থেকে একটু গুরুত্বপূর্ণ মানে রচনা হতে পারে তোমার প্রিয় খেলা। এখানে সংকেত হতে পারে ভূমিকা এবং খেলার উৎপত্তি, অর্থাৎ কোন দেশে হয়েছে বা কোন শতকে হয়েছে বা এটার উৎপত্তি সম্পর্কে যদি কোনো কাহিনী থাকে সেটিও বর্ণনা করতে পারো। তারপরে খেলার বর্ণনা এবং যে কারণে খেলাটি তোমার প্রিয়, অর্থাৎ খেলাটির কারণে কি কি উপকার তুমি পাও বা কেন তুমি খেলতে পছন্দ করো এবং খেলার নিয়ম কানুন, অর্থাৎ খেলায় কতজন সদস্য আসছে বা কি নিয়ম কানুন মেনে চলতে হয়, কিভাবে জিততে হয়, এই বিষয়গুলো তুলে ধরে উপসংহারের মাধ্যমে কিন্তু একটু চমৎকার রচনা লিখে ফেলা যায়। এরপরে দেখো আমরা সবার আমি ছাত্র কবিতাটি নিয়ে আলোচনা করব এবং এই কবিতাটির কবি হচ্ছেন সুনির্মল বসু। এই কবিতাটিতে কবি আমাদেরকে আমরা যে আমাদের চারপাশে প্রকৃতির বিভিন্ন উপাদান আছে তাদের সবার কাছ থেকে যে আমাদের শিক্ষা লাভ করার বিষয় আছে এবং পৃথিবীতে আমরা যে সব কিছুর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি সেটাই কিন্তু বলা হয়েছে। এখানে কিন্তু কবি বলেছেন যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, অর্থাৎ উনি বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে গতানুগতিক শিক্ষা যে আমরা অর্জন করি বা বিদ্যালয়ে গিয়ে যে আমরা শিক্ষা অর্জন করি সেটি যে একদম এনাফ বা পর্যাপ্ত, বিষয়টা সেরকম নয়, বা বই না পড়লেই যে আমরা শিক্ষা নিতে পারি না বিষয়টা কিন্তু সেরকম নয়। আমরা প্রকৃতির বিভিন্ন জিনিস যেমন আকাশ থেকে উদারতার শিক্ষা নিতে পারি, বায়ু বা বাতাস থেকে আসলে পরিশ্রমী হওয়ার বা কর্মী হওয়ার শিক্ষা নিতে পারি, তারপরে পাহাড়ের কাছ থেকে আসলে দৃঢ় হয়ে থাকার যে শিক্ষা সেটি নিতে পারি। তো প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে শিক্ষা নেওয়ার যে আমাদের দিকগুলো আছে সেটি কিন্তু এই কবিতার আলোচ্য বিষয়। বানানের ক্ষেত্রে একটু খেয়াল রাখবো যে এখানে একটা রেফ আছে আর এখানে রস্য উকার হবে সুনির্মল বসু। এরপরে দেখো এখানকার শব্দার্থ: উদার বলতে বোঝায় মহৎ বা দানশীল, অর্থাৎ যার মন অনেক বড় তাদেরকে বলি আমরা উদার। এরপরে দেখো মৌন মহান। মৌন মানে বোঝায় যে কথা না বলা, অর্থাৎ নীরব থাকা। মহান বলতে বোঝায় শ্রেষ্ঠ। দিল খোলা, দিল শব্দের অর্থ বোঝায় মন।
তাহলে দেখো মুক্ত প্রাণ অর্থাৎ যার মনের মধ্যে কোনো কুটিলতা নাই বা জটিলতা নাই, সে খোলা মনের মানে খোলা মনের অধিকারী বা উদার হৃদয়, যার হৃদয় অনেক বড়। এরপরে দেখো মন্ত্রণা অর্থ পরামর্শ বা উপদেশ। এরপরে সহিষ্ণুতা অর্থাৎ সহ্য শক্তি। এরপরে দীক্ষা বলতে বোঝায় কোনো বিদ্যায় বা কাজে কিংবা সংকল্প সাধনে বিশেষ উপদেশ লাভ। বায়ু এর সমার্থক শব্দ বা অর্থ হচ্ছে বাতাস। আর পাঠশালা বলতে বোঝায় বিদ্যালয়। এরপরে দেখো আমরা এখান থেকে যে এক কথায় প্রকাশ দেখব, কাজ করে যে সে হচ্ছে কর্মী, যে পাঠের যোগ্য তা হচ্ছে পাঠ্য, তেজ আছে যার তেজস্বী, এবং অনেক কষ্ট সহ্য করতে পারে যে সে হচ্ছে সহিষ্ণু। এরপরে এখান থেকে দেখো এমসিকিউ যেটা হতে পারে যে উদার হওয়ার শিক্ষা আমাদের কে দেয়? উদার হওয়ার শিক্ষা কিন্তু আমাদের দেয় আকাশ। বায়ু কিন্তু আমাদের কর্মী হওয়ার শিক্ষা দেয়। আর সূর্য আমাদের মন্ত্রণা দেয়। কিসের জন্য? আপন তেজে জ্বলার জন্য। এরপরে দেখো সহিষ্ণুতার শিক্ষা দেয় কে? মাটি। এরপরে দিবারাত্রি শিক্ষা দেয় কি? আমরা নতুন জিনিস থেকে দিবারাত্রি, দিবা বলতে বোঝায় দিন, রাত্রি মানে বোঝায় রাত। আর নতুন জিনিস থেকে আমরা প্রকৃতির বিভিন্ন জিনিস থেকে নতুন নতুন জিনিস শিক্ষা নেই, এটাই কিন্তু আসলে বোঝানো হয়েছে। এরপরে দেখো খোলা মাঠ আমাদের কি দেয়? উপদেশ দেয়, যে আমাদের মন খোলা রাখতে বা আমাদের উদার হৃদয়ের আসলে অধিকারী হওয়ার জন্য উপদেশ দেয়। এরপরে কর্মী হওয়ার মন্ত্রণা দেয় বায়ু। এরপরে দেখো মূল ভাব দেখো যে প্রকৃতির কাছে আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। বিশাল আকাশের দিকে যখন আমরা তাকাই তখন আমরা তার কাছে শিক্ষা পাই উদারতা। তেমনইভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হওয়ার, পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন হওয়ার, খোলা মাঠের কাছে দিল খোলা হওয়ার অর্থাৎ মুক্ত মনের অধিকারী হওয়ার, আর সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা, প্রাণ খুলে হাসতে, সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে, নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। এমনইভাবে মাটি পাথর ঝর্ণা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। তাই এই বিশাল পৃথিবী থেকে কিন্তু আমাদের শেখা ও জানার জিনিস অসংখ্য। এরপরে এইখান থেকে আসলে রচনা হতে পারে যে শিক্ষায় আলো, এখানে সংকেত হতে পারে যে ভূমিকা, শিক্ষার গুরুত্ব, শিক্ষা ও জাতির উন্নয়ন। এরপরে দেখো শিক্ষা ছাড়া জীবন অন্ধকার, শিক্ষা ও ব্যক্তিত্বের বিকাশ, অর্থাৎ শিক্ষা কিভাবে একজন মানুষের ব্যক্তিত্বকে বিকশিত করে বা শিক্ষার মাধ্যমে কিভাবে আমাদের নৈতিক চেতনা আমরা উন্নত করতে পারি সে বিষয়গুলো সম্পর্কে। এরপরে যে কবিতাটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে শব্দ দূষণ নিয়ে। এটা তুলনামূলক একটু মজার কবিতা, এবং এই কবিতায় আমাদের কবি যিনি সুকুমার বড়ুয়া, ভুলে কিন্তু আমরা সুকুমার রায় লিখে ফেলবো না, আমরা একটু নামটা ভালোভাবে খেয়াল করব যে সুকুমার বড়ুয়া। এইখানে সুকুমার বড়ুয়া কি বলেছেন যে শহর জীবনে যে এত এত গাড়ি ঘোড়া, ইন্ডাস্ট্রি বা কলকারখানা ইত্যাদি এবং গাড়ির হর্নের কারণে মানুষের জনজীবন কিন্তু অতিষ্ঠ। হ্যাঁ, মানুষজন ঠিকভাবে ঘুমাতে পারে না, এবং সকালবেলা আমরা গ্রামে গেলে দেখি যে মানুষজনের ঘুম কিভাবে ভাঙে, পাখপাখালির শব্দ শুনে বা ভোরে যে মোরগ ডাকে তার আওয়াজ শুনে। কিন্তু শহর জীবনে প্রায় কিন্তু আমরা দেখি যে মানুষের ঘুম ভাঙে হর্নের আওয়াজ শুনে, এবং সে আওয়াজটি কিন্তু মোটেও মধুর না, একদম বিরক্তির একটা সৃষ্টি করে। তো শহর জীবনের উপর যে শব্দ দূষণের একটা প্রভাব এবং গ্রামীণ জীবনে যে একটি শান্তি রয়েছে সে বিষয়টি কিন্তু কবি এই কবিতায় বুঝিয়েছেন, এবং তার আলটিমেট মোটিভ বা আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এই কবিতাটা রচনা করার পেছনে যে আমাদের শব্দ দূষণটা কমাতে হবে, তাহলে আমাদের শহুরে জীবনটা আরেকটু ভালো হবে বা সুন্দর শান্তিতে আমরা বসবাস করতে পারবো। তো চলো এই গল্পের একটু শব্দার্থ যদি দেখি। নিশিরাত বলতে বোঝায় গভীর রাত, কিচিরমিচির বলতে বোঝাচ্ছি পাখির ডাকাডাকির আওয়াজ, ফেরিওয়ালা বলতে বোঝায় রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে অনেক যে জিনিসপাতি বিক্রি করে না, আমরা কিন্তু সবাই ফেরিওয়ালা দেখেছি, যারা যে মাথায় একটা বাস্কেট বা ঝুড়িতে বিভিন্ন জিনিসপাতি নিয়ে আসে না বিক্রি করার জন্য, তারই কিন্তু ফেরিওয়ালা। এরপরে দেখো শব্দ দূষণ বলতে বোঝায় অত্যন্ত কোলাহল বা উচ্চমাত্রার শব্দের মিশ্রণ। শব্দ দূষণ বলতে আমরা বোঝাচ্ছি যে শব্দটা শুনতে আসলে আমাদের ভালো লাগে না, মধুর লাগে না, এবং যেই শব্দের ফলে আমাদের কানে আসলে ব্যথা বা মাথা ব্যথা বিভিন্ন রকমের বিরক্তির সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াটা বা সেই শব্দগুলোই কিন্তু শব্দ দূষণ। যেমন গাড়ির হর্ন বা কলকারখানার শব্দ, বা আমরা যে কারেন্ট গেলে দেখি না জেনারেটর আসে তখন একটা বিরক্তিকর আওয়াজ তৈরি হয়, এগুলোই কিন্তু শব্দ দূষণ। এরপরে দেখি দিনভর অর্থাৎ সারাটা দিন,
হর্ন বলতে বোঝায় শিঙা বা আওয়াজটা দেয়। আমরা রাস্তায় চলতে গেলে প্রতিদিনই কিন্তু হর্নের আওয়াজ শুনি। এরপরে দেখি হইচই বলতে বোঝায় কোলাহল বা গোলমাল, আর পল্লী বলতে বোঝায় গ্রাম। এরপরে দেখি এই অধ্যায়ের এমসিকিউ সম্পর্কে, যে শব্দ দূষণ কবিতার রচয়িতা কে? সুকুমার বড়ুয়া। এই যে দেখো এখানে কিন্তু অপশন সুকুমার বড়ুয়া আছে এবং সুকুমার রায়ও আছে। সঠিক উত্তরটা হচ্ছে সুকুমার বড়ুয়া। এরপরে দেখো কবিতায় মোরগের ডাক কখন শোনা যায়? এটা কিন্তু আমরা সবাই জানি যে মোরগ ভোরবেলা ডাকে। আমরা হয়তো দেরিতে ঘুম থেকে উঠি, কিন্তু মোরগ কিন্তু প্রতিদিন সকালে অর্থাৎ ভোরে ঘুম থেকে উঠে পড়ে। এরপরে দেখি যে কোন শব্দ ঘুম দিতে মুশকিল করে তোলে? এই হর্নের শব্দ। স্পেশালি যারা দেখবে একটু রাস্তার ধারে বাড়ি আছে, তারা কিন্তু একদম গভীর রাত পর্যন্ত এই হর্নের আওয়াজের জন্য ঘুমানো যায় না। এরপরে দেখো কবিতায় কোন জিনিসটিকে শহুরে জীবনের জ্বালা বলা হয়েছে? শব্দ দূষণ নিয়ে। আর এটি বোঝার আরেকটি সহজ উপায় হচ্ছে আমাদের কবিতাটা কি নিয়ে বলো তো? হ্যাঁ, শব্দ দূষণ। তাই এর সঠিক উত্তর হচ্ছে শব্দ দূষণ। এরপরে দেখো কবির মতে কোন সুরে মন ভরে যায়? তাহলে দেখো যে শহরের যানবাহনের হর্ন, সেটা আসলে আমাদের মন ভরে না, বরং বিরক্তি তৈরি হয়। ফেরিওয়ালার হাঁক, সেটাও কিন্তু আসলে মধুর শোনায় না। আবার টিভি ও টেলিফোনের শব্দ, সেটাও কিন্তু খুব সুন্দর বা মধুর আওয়াজ না। তাহলে কি দেখো পল্লীর প্রাকৃতিক সুর, অর্থাৎ গ্রামের যে পাখপাখালির শব্দ, ভোরে মোরগের শব্দ, তারপরে বাতাসের ফলে যখন গাছের পাতা মৃদুভাবে দুলতে থাকে তখন একটা মধুর আওয়াজ তৈরি হয়, বা নদীর পাশে গেলে কলকল ধ্বনি শুনতে পাবা, এগুলো হচ্ছে মধুর শব্দ। এরপরে দেখো এখানে আমরা সমার্থক শব্দ নিয়ে যদি আলোচনা করি, পাখির সমার্থক হতে পারে বিহঙ্গ, খেচর এবং পক্ষী। এরপরে গাছ বলতে বোঝাচ্ছি তরু, বৃক্ষ, বিটপি। রাত বলতে বোঝায় নিশি, রাত্রি বা তমসা। দল বলতে বোঝায় সঙ্গ, গোষ্ঠী, পাল। দল বলতে বোঝায় একাধিক মানুষজন মিলে যখন একটা উদ্দেশ্য নিয়ে কোনো কিছু একটা গঠন করে, সেটাই কিন্তু দল বা সঙ্গ বা গোষ্ঠী। এরপরে দেখো গান বলতে বোঝায় সঙ্গীত বা গীত। হ্যাঁ, শহর বলতে বোঝায় নগর, পুর, জনপদ। ঘুম বলতে বোঝায় নিদ্রা, তন্দ্রা বা নিদ। ফেরিওয়ালা, ব্যবসায়ী, হকার, বিক্রেতা। স্কুল যেটা আমরা বলছি, এটার সঠিক বানানটা হচ্ছে স্কুল। এরপরে দেখো মাঠ, ময়দান, ক্ষেত্র বা জমি। পল্লী বলতে বোঝায় গ্রাম। জ্বালা, যন্ত্রণা, যাতনা বা কষ্ট। এগুলা লেখার সময় আমরা কিন্তু সব সময় একটু বানানের প্রতি খেয়াল রাখার চেষ্টা করব। এরপরে দেখি আমরা একটু বিপরীত শব্দ নিয়ে, জোরে, আস্তে, শহর, গ্রাম, ঘুম, জাগরণ, ছোট, বড়, ভরা আর খালি। এরপরে দেখো মূলভাব যদি বলি, সুকুমার বড়ুয়ার শব্দদূষণ কবিতার মূলভাব হলো প্রকৃতির স্বাভাবিক শব্দ, যেমন পাখির ডাক, মোরগের ডাক, দোয়েল চড়ুইয়ের গান মানুষের জীবনে আনন্দ ও প্রশান্তি আনে। কিন্তু শহরের কোলাহল, গাড়ির হর্ন, টিভি, টেলিফোন, ফেরিওয়ালার হাঁক, কাকের ডাক ইত্যাদি মিলেমিশে এক অসহনীয় শব্দ দূষণ তৈরি করে, যা মানুষের শান্তি নষ্ট করে দেয়। কবি শহুরে জীবনের শব্দ দূষণের নিন্দা ও পল্লীর প্রাকৃতিক সুরের প্রশান্ত সৌন্দর্যকেই কিন্তু এই কবিতায় উনি তুলে ধরেছেন। অর্থাৎ এই কবিতায় তিনি একটা তুলনামূলক উপস্থাপন করেছেন, যেখানে শহরের জীবনে দেখো ফেরিওয়ালার হাঁক, গাড়ির হর্ন ইত্যাদি শব্দ যেমন মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে, ঠিক তার বিপরীতে গ্রামের যে পরিবেশ, পাখপাখালির ডাক, তারপরে চড়ুই, দোয়েল ইত্যাদি পাখির ডাক, মোরগের ডাক, এসব একটা নিসর্গীয় শান্তি তৈরি করে মানুষের মনে। এরপরে এখান থেকে যে রচনা হতে পারে, যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সেইখানে সংকেত হতে পারে ভূমিকা, বাংলাদেশের প্রাকৃতিক উপাদান, নদী ও জলাশয়, পাহাড় ও বনাঞ্চল, বাংলাদেশের জীববৈচিত্র্য, উপসংহার। এরপরে আমাদের গ্রাম বাংলা, ভূমিকা, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ জনজীবন, মানুষ ও প্রকৃতির মেলবন্ধন, উপসংহার ইত্যাদি। এরপরে দেখো যে পরের কবিতাটা আমরা পড়বো আহসান হাবীবের স্বদেশ কবিতা সম্পর্কে। এই কবিতায় একজন বালক সম্পর্কে বলা হয়েছে। সে কি করে আসলে মাঠের, তারপরে হাটের বিভিন্ন যে মানুষ আছে না, তারা কিভাবে যাতায়াত করে, তাদের জীবন সম্পর্কে সে চিন্তা করে আসলে মাঠের পাশে বসে। তারপরে নদীর ধারে যে সারে সারে নৌকা বাঁধা আছে, সেসব দেখে সে আসলে গ্রাম বাংলার বা বাংলার যে একটা চিত্র আছে, সেটা কিন্তু সে রং তুলি ছাড়াই মনের মধ্যে কল্পনা করে ফেলে। এবং এখানে যে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেই বিষয়টা
কবিতা সম্পর্কে কিশোরের মনে যে প্রতিচ্ছবিটা সেটাই কিন্তু কবি তুলে ধরার চেষ্টা করেছেন। এখন দেখো, কড়ি শব্দার্থ নিয়ে যদি আলোচনা করি, কড়ি বলতে অর্থ বোঝায়। আগেকার যুগে যখন আসলে আমরা টাকা বলতাম না, তারও আগে যে মুদ্রা ব্যবস্থা প্রচলিত ছিল সেটি কিন্তু কড়ি। এরপরে দেখো টুকটুক, উজ্জ্বল, আমরা কিন্তু বলি না টুকটুকে লাল, এই টুকটুক বলতে বোঝায় উজ্জ্বল। উজ্জ্বল লেখার সময় একটু খেয়াল করবে যে এখানে একটা বফলা আছে। এরপরে দেখো শিল্পী, অর্থাৎ শিল্প দক্ষতা রয়েছে এমন ব্যক্তি। পাখপাখালি বলতে বোঝায় ছোট বড় নানা জাতের পাখি। জোয়ার বলতে বোঝায় সূর্য ও চাঁদের যে আকর্ষণে প্রতি চন্দ্র দিবসে দুবার করে সমুদ্র ও নদীর জলস্ফীতি ঘটে। আমরা যারা সমুদ্রের আশেপাশে যারা থেকেছি বা কখনো গেছি বা বড় বড় নদীতেও দেখা যায় যে চন্দ্রের আকর্ষণের ফলে পানি একদম অনেকটা উপরে চলে আসে তীরের, এটা হচ্ছে জোয়ার। আর যখন পানি অনেকটা কমে চলে যায় এটাকে বলা হয় ভাটা। এরপরে দেখো হাট বলতে বোঝায় ক্রয় বিক্রয়ের স্থান, বাজার যেটা আমরা বলি। এখন দেখো এমসিকিউ হতে পারে, নদীর তীরে সারি সারি কি রাখা আছে? নৌকা। এরপরে দেখো ছেলেটির সারাদিন কিভাবে কাটে? মাঠের মানুষ এবং হাটের মানুষ দেখে। সে নদীর তীরে গাছের তলায় বসে মাঠের মানুষ কিভাবে কাজ করছে বা হাটে মানুষ কেন যাচ্ছে, কি কি কিনছে, এসবই কিন্তু সে দেখে। এরপরে দেখো স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে ছবি আঁকে? নিজের মনের মধ্যে। তার কিন্তু রং তুলিও লাগে না, কাগজও লাগে না, সে মনের মধ্যে তার কল্পনা দিয়ে বাংলাদেশের বা বাংলাদেশের প্রকৃতির একটা সুন্দর ছবি এঁকে ফেলে। এরপরে স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন? বাংলাদেশের প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রার ছবি। এখানে দেখো নদীতে যাতায়াতের জন্য যে নৌকার চিত্র বা মানুষের হাটে যাওয়ার চিত্র, মানুষ মাঠে ঘাটে যে কৃষি কাজ করে সেই চিত্রগুলো কিন্তু আহসান হাবীব তুলে ধরার চেষ্টা করেছেন। এবং বাংলাদেশে কিন্তু গ্রামের সংখ্যায় বেশি বা গ্রামের আয়তনে বেশি এবং গ্রাম প্রধান যে একটা অবস্থা আমরা বলি সেটি। তো সেই গ্রাম বাংলার মানুষ এবং তাদের জীবনযাত্রাই কিন্তু এই কবিতার মূল মানে চিত্রায়িত হয়েছে মূলত। এরপরে দেখো এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুকে। এখানে বলতে বোঝা যাচ্ছে যে ছেলেটির মুখের প্রতিচ্ছবি। এরপরে অধ্যায়ের সমার্থক শব্দ দেখো, নদী, তটিনী, স্রোতস্বিনী, প্রবাহিনী, সরিত। আমরা স্রোতস্বিনী বানানটি এবং প্রবাহিনী বানানটি একটু ভালোভাবে খেয়াল করবো যদি এটি দিই, আর যদি না দিই তাহলে তটিনী আর সরিত এটা কিন্তু দিতে পারি। নৌকা, তরি, খেয়া, জলযান, নাও, ছই। ছবি বলতে বোঝায় প্রতিকৃতি, চিত্র এবং আলেখ্য। গাছ, বৃক্ষ, তরু, বিটপি, মহিরুহ, পাখি, পক্ষী, বিহঙ্গ, খেজর। মাঠ, ময়দান, প্রান্তর জমি, হাট, বাজার, মেলা। ছেলে, তনয়, পুত্র, আত্মজ, তনুজ। দিন বলতে বোঝায় দিবস, দিবা এবং অহ্ন। মুখ বলতে বোঝায় আনন, বদন, চেহারা। মাটি বলতে বোঝাচ্ছি মৃত্তিকা, ভূমি, ধরা, ভূপৃষ্ঠ। আর বাড়ি হচ্ছে ঘর, আবাস, নিলয়, গৃহ। আর এইখান থেকে যদি আমরা বিপরীত শব্দ দেখি তাহলে হবে আপন, পর, চেনা, অচেনা, খুশি, খুশি, শেষ, শুরু, কাজ, অকাজ, দিন, রাত, ছেলে, মেয়ে, ভাই, বোন, দেশ, বিদেশ, হাসি, কান্না। ভালোবাসার বিপরীতে আছে ঘৃণা এবং প্রশ্নের বিপরীতে আছে উত্তর। এইখানে দেখো মূল ভাবটা হয়েছে যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ নদী এই দেশের মাতা বা মা। বাংলাদেশের সবখানে কিন্তু নদী দেখা যায়, এই কারণেই কিন্তু বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়েছে। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে এবং তার মনের মধ্যে ধরে রাখছে নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি, সবই ছেলেটির ভালো লাগছে এবং তাই দেশের জন্য তার মায়া, মমতা ও ভালোবাসার অনুভূতি জাগছে। সে বসে বসে যখন আমাদের গ্রাম বাংলার এই চিত্রগুলো দেখছে, মনে মনে তার কল্পনা দিয়ে একটা চিত্র আঁকছে, তখন কিন্তু বাংলার প্রতি, তার মাতৃভূমির প্রতি মমত্ব জেগে উঠছে। এরপরে দেখি এই অধ্যায় থেকে রচনা হতে পারে যে আমাদের দেশ বা আমাদের মাতৃভূমি সম্পর্কে ভূমিকায় দিতে পারো যে আমাদের দেশের নাম, তারপরে দেশের সীমারেখা ও আয়তন, রাজধানী, বিভাগীয় শহর, অর্থাৎ আমাদের যে 8টি বিভাগ আছে তার একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরতে পারো। প্রধান নদী সম্পর্কে তুলে ধরতে পারো, ব্রহ্মপুত্র, পদ্মা, যমুনা, মেঘনা, এসব সম্পর্কে। জনসংখ্যা ও ভাষা, আমাদের ম্যাক্সিমাম মানুষজনের কিন্তু ভাষা বাংলা, এছাড়াও কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি বলি, তাদের ভাষা একটু আলাদা, সে বৈচিত্র্য সম্পর্কে তোমরা আলোচনা করতে পারো। জাতীয় প্রতীকসমূহ, আমাদের জাতীয় ফুল, ফল, মাছ, পশু পাখি ইত্যাদি সম্পর্কে। প্রকৃতি ও পরিবেশ, আমাদের প্রকৃতিটা কীরকম বা আমাদের ঋতু বৈচিত্র্যটা কীরকম, এটাও কিন্তু তুলে ধরতে পারো। এরপরে দেখো আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘাসফুল, লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। মিত্র না কিন্তু মৈত্র। তো
তো এই কবিতায় আসলে কবি নিজেকে ঘাসফুল মনে করে বা ঘাসফুলের দিক থেকে তাদের যে পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। আচ্ছা, ঘাসফুল কিভাবে আসলে বাতাস যখন হয় তখন মাথা দোলায় এবং মানে কিভাবে তাদের সুন্দর লাগে বা কিভাবে তারা যখন শিশির পড়ে তাকে তারা স্নেহকণা হিসেবে গ্রহণ করে, এ বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং শেষে আসলে বলা হয়েছে যে ওদেরকে পাড়া দিয়ে না মেরে ফেলার কথা। তারা ঘাসের উপর থাকে এবং তারা কিন্তু খুব সুন্দর। তাদের যে বাহ্যিক যত্ন নিতে হয় না। তারা প্রকৃতির মায়া মমতায় কিন্তু বড় হয়। আমরা কিন্তু অনেকে আছি একটু দুষ্টুমি করে তাদের পাড়া দিই বা একটু ফুলটা ছিঁড়ে ফেলি। এ ধরনের কাজ যাতে না করি, এটাই কিন্তু আমাদের কবির আকাঙ্ক্ষা। তো দেখো এখানে শব্দার্থ হতে পারে হাওয়া, বাতাস, দোলায়, নাড়ায়। যে আমরা ওই যে ঘাস ফুল যখন থাকো বা বড় বড় গাছ এমন করে দোলে না, ওইটাই। এরপরে দেখো কিরণ বলতে বোঝাচ্ছি আলো, ধরা বলতে বোঝায় পৃথিবী, তারারা, আকাশের তারকারাজি, ফুটে ওঠে বা প্রস্ফুটিত হয়, রূপকথা, কাল্পনিক কাহিনী, অর্থাৎ যেগুলো সত্যি নয়, আমরা কল্পনা করে বলি না, আমাদের দাদি নানি ঘুম পাড়ানোর জন্য ছোটবেলায় যে গল্পগুলো শোনাতে, ওগুলাই কিন্তু রূপকথা। এরপরে দেখো স্নেহকণা, আদর, মোদের, আমাদের, আর নরম বলতে বোঝায় কোমল। এরপরে ধরার বুকে কি হয়ে ফুটে ওঠে, স্নেহকণা। এরপরে দেখো হাওয়াতে মাথা দোলায় কারা, ঘাসফুল। এরপরে ঘাসফুল কবিতার রচয়িতা জ্যোতিরিন্দ্র মৈত্র। এরপরে রূপকথা নীল আকাশের বাসি, এটি কিন্তু ঘাসফুল কবিতার লাইন। ঠিক আছে, এরপরে দেখি আমরা সমার্থক শব্দ নিয়ে আলোচনা করব। কিরণ শব্দের অর্থ হচ্ছে আলো বা নূর, ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, দুনিয়া, বিশ্ব বা জগৎ। ঘাস বলতে বোঝাচ্ছি তৃণ, লতা বা দুর্বা। ফুল বলতে বোঝায় কুসুম, পুষ্প, এক্ষেত্রে একটু বানান সতর্কতা। এরপরে সূর্য বলতে বোঝায় রবি, দিবাকর, ভানু। আকাশ, আসমান, গগন, নভ, তারা, নক্ষত্র বা তারকা। হাওয়া, বাতাস, পবন, বায়ু, সমীর। এক্ষেত্রে কিন্তু আমি ক্লাসের শুরুতে একবার বলেছি যে সমার্থক শব্দ অ্যান্সার করার সময় একটি লেখাই কিন্তু যথেষ্ট, আমরা দুইটি লিখতে গিয়ে বানান ভুল করব না। এরপরে বিপরীত শব্দ ছোট, বড়, নরম, শক্ত, খুশি, দুঃখ, হাসি, কান্না, আকাশ, পাতাল, দেখা, অদেখা বা অদৃশ্য। কিরণ বলতে বোঝাচ্ছে আলো, তার বিপরীত কিন্তু অন্ধকার। এখানে দেখো মূল ভাব, ঘাসফুল যে কি আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে, সে কথা এখানে তারা নিজেরা বলছে। ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়, সেই মিনতি তারা করছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া চাই। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেলে ফেলা। গাছে যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনই প্রাণ আছে। অর্থাৎ ফুল কিন্তু সৌন্দর্যের প্রতীক। কোনো অনুষ্ঠানে বা প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা ফুল ব্যবহার করি। ফুলটা দেখার মধ্যেই সৌন্দর্য, বা ফুলটা তাই গাছেই সুন্দর লাগে। সেটাকে ছিঁড়ে ফেলে আসলে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমন প্রাণ আছে, এমনই ভাষ্য কিন্তু কবির। এরপরে এইখান থেকে রচনা হইতে পারে যে ঘাসফুলের সরল সৌন্দর্য, ঘাসফুলের বৈশিষ্ট্য, ভূমিকা, প্রকৃতির সৌন্দর্যে ঘাসফুলের ভূমিকা, ঘাসফুল ও আনন্দ, অর্থাৎ ঘাসফুল দেখে মানুষ কিভাবে আনন্দিত হয়, মানুষের জীবনে ঘাসফুলের প্রতীকী অর্থ, ক্ষুদ্র জিনিসের মহিমা। অর্থাৎ দেখো ঘাসফুল জিনিসটা কিন্তু খুব দামি না, আমরা কিন্তু সার বা খুব যত্ন করে ঘাসফুল চাষ করি না। ঘাসফুল কিন্তু নিজে জন্ম নেয় এবং প্রকৃতির মায়া মমতায় কিন্তু বড় হয়ে যায়। তারপরে দেখো কি সুন্দরভাবে তারা ফুটে থাকে এবং আমাদেরকে কিন্তু আনন্দ দেয়। এই প্রতীকী অর্থটাই কিন্তু লেখক প্রকাশ করতে চেয়েছেন যে জীবনে আসলে ক্ষুদ্র জিনিসই অনেক আনন্দ দিতে পারে। এরপরে দেখো শিক্ষাগুরুর মর্যাদা, এইটা লিখেছেন কবি কাজী কাদের নওয়াজ। আচ্ছা, এই কবিতায় আমাদের দিল্লির যে বাদশা আলমগীর, উনি তার ছেলেকে বা পুত্র বা রাজপুত্রকে পড়ানোর জন্য একজন শিক্ষক বা মৌলবীকে আনেন এবং সকালবেলা উনি দেখেন যে তার ছেলে তার শিক্ষকের পা ধোয়ার জন্য পানি ঢেলে দিচ্ছেন। এখন এই ঘটনা যখন মৌলবী খেয়াল করেন যে আচ্ছা এটা তো বাচ্চা দেখে ফেলছে, উনি তো ভয় পেয়ে গেছে, আচ্ছা আমি যে বাচ্চার ছেলেকে দিয়ে পা ধোয়ালাম, পা ধোয়ার জন্য পানি ঢালালাম, এটাকে উনি কি খারাপ চোখে নিবেন? পরে আসলে তখন বাদশা আলমগীরের যে মনে কষ্টের বিষয়টা ছিল বা রাগের বিষয়টা ছিল, এইটার জন্য না যে তার ছেলে তার শিক্ষকের জন্য পানি ঢেলে দিয়েছেন। তার আক্ষেপটা ছিল যে তার ছেলের উচিত ছিল শিক্ষকের পায়ে হাত দিয়ে তার পা ধুয়ে পরিষ্কার করে দেওয়া। অর্থাৎ এখানে আমাদের শিক্ষকদের মর্যাদার কথা বলা হয়েছে।
আমরা জীবনে যত বড় জায়গায় যাই সেখানে আমাদের বাবা মার পরেই কিন্তু শিক্ষকদের ভূমিকা আছে। তারা অনেক ধৈর্য এবং অনেক পরিশ্রম গিয়ে কিন্তু আমাদের আসলে বড় করে তোলেন, মানুষ করে তোলেন এবং আমাদের চারপাশের অনেক বিষয় সম্পর্কে জ্ঞান দান করেন। সো তাদের সঠিকভাবে মর্যাদা করা কিন্তু আমাদের দায়িত্ব। এখন আমাদের পিতা-মাতা বা আমাদের পরিবার যত উঁচু স্থানেই থাক না কেন বা যত শক্তিশালী হোক না কেন, তাতে কিন্তু শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ করার মতো অধিকার আমাদের সেটা দেয় না। বাদশাহ আলমগীর কিন্তু দিল্লির বাদশাহ ছিলেন বা দিল্লির রাজা ছিলেন। তারপরেও উনি তার নিজের ছেলেকে শিক্ষকের পা ধুয়ে হাত দিয়ে পা ধুয়ে মুছে দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ আমাদের পারিবারিক অবস্থান যাই হোক না কেন, শিক্ষককে কিন্তু সবসময় সর্বোচ্চ মর্যাদাটা দিতে হবে। এরপরে দেখো এখানে শব্দার্থ অনেকগুলো আছে, একটু কষ্ট করে আমরা পড়ে নিব। কুমার বলতে বোঝায় রাজপুত্র অর্থাৎ রাজার ছেলে। শাহজাদা বাদশার পুত্র। বাড়ি পানি চরণ পা শির মাথা বা মস্তক। শেহেনশাহ রাজা বা বাদশাহ। প্রক্ষালন ধৌতকরণ বা ধোয়া, এটা একটু আমাদের মনে রাখতে হবে, আমরা দৈনন্দিন জীবনে যেহেতু এটা ব্যবহার করি না। কুর্নিশ বলতে সম্মানসূচক সালাম, ওই যে আমরা অনেক ড্রামা টামা দেখলে যে এমন এমন করে সালাম দেয় না, এটাই কিন্তু কুর্নিশ। হ্যাঁ, এরপরে দেখো প্রভাত সকাল, হস্তে হাতে, আনত বিনীত বা নম্র, নয়ন চোখ, সঞ্চারী বিচরণ করে বা নাড়াচাড়া করে, নিস্তার মুক্তি। অঙ্গুলি বলতে এই যে আঙুল। স্পর্ধা দুঃসাহস, হেন এমন, ভালে কপালে। টুটি বলতে বোঝায় ভেঙে। অনর্গল বলতে বোঝায় অনবরত, অর্থাৎ কোনো রকম কি বলবো মাঝে ব্রেক ছাড়া, বুঝছো, একটানা। আমরা যখন একটানা কেউ কথা বলতেই থাকে কোনো রকম ব্রেক ছাড়া, সেটাকেই কিন্তু বলে অনর্গল। এরপরে দেখো প্রাতে বলতে বোঝায় সকালে। দূত বার্তাবাহক অর্থাৎ যে সংবাদ বহন করে। কামরা অর্থ কক্ষ বা ঘর। স্বয়ং নিজে, নিরালা নিরিবিলি বা নির্জন পরিবেশ অর্থাৎ যেখানে কোনো শব্দ বা কোলাহল নেই। এরপরে সাফ অর্থ পরিষ্কার পুলকিত, আনন্দিত হওয়া বা হর্ষিত। এরপরে দেখো সৌজন্য ভদ্রতা। আমরা অতিথিরা বাসায় আসলে বিভিন্ন রকম খাবার টাবার দিই বা তাদেরকে পানি অফার করি না, এটা আমাদের সৌজন্যবোধ বা আমাদের ভদ্রতা। এরপরে দেখো কান্ডারি অর্থ নাবিক বা পথ দেখায় এমন। কান্ডারি বলতে তাহলে আমরা বোঝাচ্ছি পথপ্রদর্শক। এরপরে দেখো যে এখান থেকে এক কথায় প্রকাশ হতে পারে যে মাথা নত করে অভিবাদন বা কি বলবো আগমন জানানো বা স্বাগতম জানানো, এইটা হচ্ছে কুর্নিশ, যা বলা হয়েছে উক্ত, সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠ, উচ্চারণ করা হয়েছে এমন, উচ্চারিত। এরপরে দেখো শিক্ষা গুরুর মর্যাদা, কবিতাটা লিখেছেন কে? কাজী কাদের নওয়াজ। আমাদের এখানে তোমরা অপশনগুলো দেখলে যদি একটু কনফিউজ হয়ে যাও বা সামথিং, তোমাদের বইয়ে কাজী নজরুল ইসলাম যে কবিতাটি লিখেছেন সেটি হচ্ছে সংকল্প। আর কাজী রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাটি লিখেছেন সেটি হচ্ছে দুই তীরে। আর আব্দুল আলিম উনি তোমাদের বইয়ের কোনো কবিতা আসলে লিখেন নাই। এরপরে দেখো দিল্লির মৌলবী কাকে পড়াতেন? বাদশাহ আলমগীরের পুত্রকে। বাদশাহ আলমগীর ছিলেন দিল্লির বাদশাহ। তাহলে দেখো বাদশাহ আলমগীরও যা, দিল্লির বাদশাহও কিন্তু তাই। হ্যাঁ, একই জিনিস। আর শাহানশাহ বলতে বোঝায় বাদশাহ। তো তিনটাই কিন্তু দেখো সমার্থক শব্দ। সঠিক হচ্ছে বাদশাহ আলমগীরের পুত্রকে বা রাজপুত্রকে। এরপরে দেখো শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় দিল্লিপতিকে বাদশাহ আলমগীর। মৌলবী বলতেই কিন্তু আসলে বোঝায় শিক্ষক। এরপরে দেখো বাদশাহ আলমগীর কখন তার পুত্রকে শিক্ষকের পায়ে পানি ঢালতে দেখেন? সকালবেলা অর্থাৎ প্রভাতে। এরপরে দেখো প্রাণের চেয়েও বড় কি? প্রাণের চেয়েও বড় হচ্ছে মান। মান হলো সম্মান। এরপরে দেখো এই অধ্যায়ের যে সমার্থক শব্দ নিয়ে আলোচনা করব। গুরু হচ্ছেন শিক্ষক, বাদশাহ হচ্ছে সম্রাট বা রাজা, পুত্র ছেলে বা সন্তান, সমার্থক শব্দ হিসাবে তনয় ব্যবহার করতে পারো। এরপর দেখো প্রত্যাশা আশা মর্যাদা সম্মান ব্যথা কষ্ট প্রাণ জীবন অপরাধ দোষ বা ত্রুটি।
এরপরে দেখো বড় বলতে বোঝায় বড়র বিপরীত ছোট। যশ, অপযশ, মান, অপমান। যশ বলতে বোঝায় যে খ্যাতি বা সুনাম। আর অপযশ বলতে বোঝায় দুর্নাম বা কুখ্যাতি। এরপরে বিষাদ বলতে বোঝায় দুঃখ। হর্ষ বলতে বোঝায় আনন্দ। এরপরে দেখো উন্নত, অবনত, সকাল, বিকাল, গুরু, শিষ্য। গুরু বলতে বোঝাচ্ছি শিক্ষক। আর শিষ্য বলতে বোঝায় ছাত্র বা যে শিক্ষা গ্রহণ করে। এরপরে দেখো অপরাধ, নিরপরাধ, শ্রেষ্ঠ, নিকৃষ্ট, ভয়, সাহস, উদার, অনুদার, সত্য, মিথ্যা, উপরে, নিচে। এরপরে দেখো মূলভাব, শিক্ষাগুরুর মর্যাদা। কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। কবিতায় শিক্ষক বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন। কবিতায় এ ঘটনার সূত্রে কবি তার বক্তব্য তুলে ধরেছেন। বাদশাহ আলমগীর একদিন প্রভাতে বা সকালে দেখেন যে তার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে এবং শিক্ষক অজু করছেন। বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না। তিনি প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দিবেন। তবেই না তার সন্তান বা পুত্র নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হলেন কাণ্ডারি। এখানে কাণ্ডারি বলতে আমরা শিখেছি যে পথপ্রদর্শক। তাই সমাজে শিক্ষকের মর্যাদা কিন্তু সবার উপরে। এরপরে অধ্যায় থেকে যে রচনা হতে পারে শিক্ষকের মর্যাদা নিয়ে, যে এখানে সংকেত দেওয়া থাকতে পারে ভূমিকা, শিক্ষকের গুরুত্ব, শিক্ষকের মর্যাদা, মর্যাদার বহিঃপ্রকাশ। মর্যাদার বহিঃপ্রকাশ বলতে বোঝাচ্ছে যে শিক্ষককে আমরা কিভাবে আসলে মর্যাদাটা দিব, আমাদের কি কি কাজ বা আচরণ দ্বারা আমরা শিক্ষকের প্রতি মর্যাদা প্রদর্শন করতে পারি, এই বিষয়গুলো তুলে ধরতে পারি। যেমন আমরা যেহেতু আর বাসায় ডেকে পড়ি না বা আগেকার মতো আসলে মৌলবি আসেন আমাদের পড়াতে, আমরা স্কুলে যাই, আমরা কিছু ঘটনা তুলে ধরতে পারি যে শিক্ষক আসার সাথে সাথে তাকে দাঁড়িয়ে আসলে সম্ভাষণ বা সালাম বা নমস্কার ইত্যাদি জানাবো। তার কোনো কাজে সাহায্য লাগলে সেটি আমরা করব। তিনি ক্লাসে কোনো কাজ করতে নিষেধ করলে সেটি করব। কিন্তু আমরা অনেকে দুষ্টামি করে ক্লাসে কথা বলি, এটা কিন্তু করা যাবে না। এরপরে দেখি আমার প্রিয় শিক্ষক। যেহেতু শিক্ষক আর ছাত্র এই বিষয় নিয়ে কবিতায় আলোচনা করা হয়েছে, তাই স্বভাবতই এখানে কিন্তু একটা রচনা হতে পারে যে আমার প্রিয় শিক্ষক সম্পর্কে। সেখানে আমরা আমাদের প্রিয় শিক্ষক, তার নাম, সে কোন বিষয়ে ক্লাস নেয় বা কেন সে আমার শিক্ষক মানে প্রিয়, তার বৈশিষ্ট্য বা তার গুণাবলী ইত্যাদি সম্পর্কে আলোচনা করতে পারি। দেখো এখানে সংকেত কী কী আছে, যে ভূমিকা, প্রিয় শিক্ষকের পরিচয়, শিক্ষকের প্রতি আমার কর্তব্য, শিক্ষকের কাছ থেকে শেখা গুণাবলী, উপসংহার ইত্যাদি। এখন তোমাদের এই সংকেত বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ যে আলোচনা করা উচিত সেটা হলো যে তোমাদের রচনার ক্ষেত্রে সংকেত দেওয়া থাকবে বা থাকবে না সে সম্পর্কে কিন্তু নির্দেশনাতে কিছু দেওয়া নেই। অর্থাৎ যদি এই সংকেতগুলো দেওয়া থাকে, অর্থাৎ রচনার কী কী পয়েন্ট লিখবা সেটি যদি দেওয়া থাকে, তাহলে এর বাইরে নতুন করে কিছু লেখার বা এটি চেঞ্জ করার আমাদের কিন্তু সুযোগ নেই। কিন্তু যদি সংকেত দেওয়া না থাকে তাহলে কিন্তু আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী আমরা পয়েন্ট অ্যাড করতে পারি বা কমাতে পারি। ঠিক আছে, আমরা চেষ্টা করব যে 5-6টা পয়েন্ট ন্যূনতম দেওয়া। এরপরে দেখো যে কবিতা নিয়ে আলোচনা করব আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের দুই তীরে কবিতা। এখন দুই তীরে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে মানব মনের বৈশিষ্ট্য, একটা চমৎকার বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আমরা সবসময় ভাবি না যে আচ্ছা আমার থেকে বোধহয় অন্য মানুষটাই বেশি ভালো আছে। ধরে নাও তোমার এবং তোমার বন্ধুকে শিক্ষক দুইটি জিনিস গিফট করলেন, দুইটা সেম দামের, হয়তো দুইটা জাস্ট দুই রঙের, এরকম কিছু। তোমার মনে হবে যে আচ্ছা আমার বন্ধুকে যেটা দিছে ওটাই হয়তো বেশি ভালো, আবার তোমার বন্ধুর গিয়ে মনে হবে যে না ওকে যেটা দিছে সেটাই বেশি ভালো। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় আসলে কিন্তু সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করেছেন। যে নদীর এক তীরে, ধরে নাও এটা একটা নদী, এই তীরে যারা থাকে তারা মনে করে যে ওই তীরের মানুষজন খুব ভালো আছে, যারা আবার ওই তীরে থাকে তারা মনে করে যে মানুষজন এই তীরে ভালো আছে। তো আলটিমেটলি এই কবিতার মোটিভ বা উদ্দেশ্য হিসেবে রবীন্দ্রনাথ যা বোঝাতে চেয়েছেন যে আমরা যা পাই আসলে আমাদের তাতেই সন্তুষ্ট থাকা উচিত, সেটি আমাদের জন্য সবচেয়ে ভালো।
তো দেখো এই কবিতা থেকে কি কি শব্দার্থ হতে পারে। যে নির্জন জনশূন্য স্থান অর্থাৎ যেখানে মানুষজন নাই। চকাচকি বলতে বোঝায় হাঁস জাতীয় একটা পাখি। তট বলতে বোঝায় নদীর তীরে। ডিঙি বলতে বোঝায় এক ধরনের নৌকা। আচ্ছাদন বলতে বোঝায় ঢাকনি বা ছাউনি বা সামিয়ানা। বেনুবন হচ্ছে বাঁশবাগান। বালুচর হচ্ছে বালির পলি জমে উৎপন্ন চর। অনেক সময় দেখবা যে নদীতেও বর্ষাকালে একদম ফুলে ফেঁপে ওঠে না বৃষ্টির পানিতে, কিন্তু শীতকালের দিকে যখন আসলে বৃষ্টি হয় না তখন নদী শুকিয়ে যায় এবং তখন বালিময় কিছু স্থান জেগে ওঠে, ওগুলাই হচ্ছে চর। এরপরে দেখো শাখা হচ্ছে গাছের ডাল। গলি হচ্ছে সরু পথ। ভিড়ে অর্থাৎ তীরলগ্ন হয়ে, অর্থাৎ নদীর তীরে যখন নৌকা ভিড়ে, অর্থাৎ নদীর তীরে যে নৌকাটা আমরা রাখি না ওইটাই ভিড়ে। এরপরে দেখো গাথা হচ্ছে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করা। বসবাস হচ্ছে স্থায়ীভাবে বাস। এরপরে এক কথায় প্রকাশ হতে পারে যে অন্য দেশ থেকে যে এসেছে বিদেশি। তারপরে বহু লোকের বিশৃঙ্খল সমাবেশ, ভিড়। জনশূন্য স্থান, নির্জন। জাল দিয়ে মাছ ধরা পেশাদার, জেলে। আমরা কিন্তু জেলে জানি যে জেলেরা মাছ ধরে। এরপরে সোজা নয় যা, বাঁকা। গলায় গলায় যে ভাব, গলাগলি। বালু নির্মিত চর, বালুচর। এরপরে দেখো দুই তীরে কবিতাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখানে আগের বার দেখেছি যে কাজী নজরুল ইসলাম লিখেছেন সংকল্প, আর আমরা আলোচনা করেছি জসিমউদ্দিনের ফুটবল খেলোয়াড় নিয়ে। এরপরে দেখো দুই তীরে কবিতায় কবি নদী কি ভালোবাসেন? উনি নদীর দেখো দুই তীরে কবিতার প্রথম লাইনটা যদি আমরা আলোচনা করি, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে যে ভালোবাসি নদীর বালুচর। অর্থাৎ নদীতে বর্ষাকাল ছাড়া যখন আসলে বর্ষাকাল চলে যায় এবং শীতকাল বা অন্যান্য সিজনে যখন পানি কম থাকে তখন যে চর সৃষ্টি হয়, নদী কিন্তু কবি কিন্তু সেটি ভালোবাসেন। তাহলে সঠিক হচ্ছে বালুচর। আর মানে হচ্ছে বালু বা বালি নির্মিত চর। এরপরে দেখো শরৎকালে নির্জনে কোন পাখি বাসা বাঁধে বা ঘর বাঁধে? চকাচকি। আমরা শব্দার্থতে দেখেছি যে চকাচকি শব্দের অর্থ হচ্ছে হাঁস জাতীয় একটি পাখি। এরপরে দেখো দুই তীরে কবিতায় তটের চারপাশে কোন ফুল ফোটে? কাশফুল ফোটে। আমরা জানি যে শরৎকালে কি ফুল ফোটে? কাশফুল ফোটে। এগুলা হচ্ছে বালুময় স্থানগুলোতে একটু বেশি বেশি আসলে জন্মায়। যেগুলো এঁটেল মাটি সেগুলোতে কিন্তু কাশফুল জন্মায় না। এরপরে দেখো দুই তীরে কবিতায় কচ্ছপেরা কোথায় রৌদ্র পোহায়? নদীর তীরে। এরপরে দেখো এখান থেকে সমার্থক শব্দ হচ্ছে ঘর, আবাস, হতে পারে আলোয়, হতে পারে গৃহ। এরপরে দেখো নদী, তটিনী, আবার হতে পারে শরীর বা স্রোতস্বিনী। এরপরে দেখো বন, কানন, আচ্ছাদন, ছাউনি, তীর, কিনারা, বেনু, বাঁশ, জল, পানি। এরপরে দেখো বিপরীত শব্দ বিদেশ, স্বদেশ, ঘন, পাতলা, ভালোবাসা, ঘৃণা, ঘর, বাহির, জল, স্থল এবং ভাষায় ডোবায়। এবার দেখো মূল ভাব, একটি নদী তার দুই তীরে দুইজন মানুষ বাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর, শরৎকালের চকাচকিটা যেখানে ঘর বাঁধে। এর তীরে ফুটে থাকা কাশফুল। শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, কচ্ছপ রোদ পোহায়, সন্ধ্যায় জেলের ডিঙি ভিড়ে। অন্যজন ভালোবাসে বন, যার আছে ঘন ছায়া। সেখান থেকে একটি রাস্তা এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধূরা আসে, ছেলেরা জলে ভেলা ভাসায়। এই কবিতায় নদীর দুই তীরের মানুষকে সুন্দরভাবে মিলিয়ে দিয়েছে। দেখো নদীর দুই পাশে কিন্তু দুই রকম চিত্র আছে, হয়তো মানুষজন অপর পাশের দৃশ্যটা দেখতে পাচ্ছে না, কিন্তু কবি যেহেতু একজন কি বলবো দর্শকের স্থান থেকে বা নিরপেক্ষ স্থান থেকে কবিতাটা লেখার চেষ্টা করেছেন, ওইখানে কিন্তু তিনি সুন্দর করে দুই পাশের তীরেরই যে সৌন্দর্য সেটাই কিন্তু উনি তুলে ধরার চেষ্টা করেছেন। এরপরে দেখো
এখান থেকে রচনা হতে পারে তোমার দেখা একটি নদী, ভূমিকা, নদীর বর্ণনা, নদীর ব্যবহার, নদীর সাথে ব্যক্তিগত অভিজ্ঞতা, নদীর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ভাবনা। নদীর বর্তমান অবস্থা বলতে বোঝানো হয় এখানে যে দেখো বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশে কিন্তু অনেক নদী আছে, কিন্তু নদীর বর্তমান অবস্থাগুলো কিন্তু ভয়াবহ এবং অনেক নদী মৃত নদীতে পরিণত হয়েছে। আমরা বিভিন্ন ধরনের ময়লা, আবর্জনা, কেমিক্যাল নদীতে ফেলার ফলে নদীর বর্তমান অবস্থাগুলো কিন্তু একদম মৃতপ্রায় এবং এই নদীগুলোকে ঠিক করতে আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি সেগুলোই কিন্তু আসলে এই পয়েন্টে তুলে ধরতে হবে। এছাড়া আমাদের নদীতে ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে আমরা ছোটবেলায় সেখানে গিয়ে হয়তো সাঁতার কেটেছি বা সেখানে হয়তো মাছ ধরতে গিয়েছি বা সেই নদীর উপর দিয়ে আমরা নৌকা করে বিভিন্ন জায়গায় গিয়েছি ইত্যাদি বিভিন্ন ব্যক্তিগত আসলে অভিজ্ঞতা কিন্তু আমরা তুলে ধরতে পারি। এবার দেখি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ভূমিকা, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের নদ-নদী, ঋতু বৈচিত্র্য, উপসংহার ইত্যাদি। তো এই পয়েন্টে আসলে বাংলাদেশের যে সৌন্দর্য, প্রাকৃতিক বিষয়াদি, বাংলাদেশের ঋতু পরিচিতি বা নদ-নদীর বিষয়টা একটু প্রায়োরিটাইজ করে আমরা লিখতে পারি। যে বাংলাদেশে কতগুলো নদী আছে বা কোন নদী বর্ষার সময় কি ধরনের রূপ ধারণ করে বা কোন নদীর বর্তমান অবস্থা কিরকম, বা বাংলাদেশের যে ঋতু বৈচিত্র্য বা বাংলাদেশের বিভিন্ন ধরনের পাহাড় পর্বত বা কি বলবো ভূমির যে বৈচিত্র্য আছে সেগুলো কিন্তু তুলে ধরতে পারি। তো এরপরে দেখো আমরা যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে নোলক। আচ্ছা, এই কবিতার এত কিছুর মূলে বা কবিতাটার মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে নোলক। এই যে আচ্ছা, আমি ভালো আঁকতে পারি না, আমি পড়তেও পড়িও না। তো দেখো এইটা হচ্ছে নোলক। নোলক কিন্তু নাকে পড়ে এই ধরনের একটা অলংকার, হ্যাঁ, বা এরকম বড় হতে পারে বা ছোট, আমরা নাকফুল বা নথ বলি এইটাই। তো এই কবিতায় এক বালকের আসলে তার মায়ের নোলক বা নথটা হারায় গেছে এবং সে এটা খোঁজার জন্য বিভিন্ন রকম চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো সে কিভাবে এটা খুঁজে পায় বা তার খুঁজে পাওয়ার যে প্রচেষ্টা এটাই কিন্তু এই কবিতায় তুলে ধরা হয়েছে। তো দেখো নোলক হচ্ছে নাকে পড়া ঝুলন্ত অলংকার বিশেষ, হরিৎ সবুজ বর্ণ, সাধারণ গতানুগতিক বা বৈচিত্র্যহীন, হেথায় এখানে মিনতি বিনীত বা প্রার্থনা বা আবেদন, পিন্দেছি হচ্ছে পরিধান করা। আমি জানি না আসলে কোন কোন এলাকায় এই কথা বলে। পিন্দা বা পিন্দেছি বলতে বোঝায় পরিধান করা বা পরা, কাপড় পরা যেটা, এটা অনেক এলাকায় আসলে কাপড় পিন্দা বলে। এরপরে দেখো হোথায় ওখানে, ঘরকে ঘরে, আহার বলতে ভোজন বা খাবার, যেথায় যেখানে, পাখপাখালি নানা ধরনের পাখি, আর খোপা বলতে বোঝায় মাথার পেছনে গোছা করে রাখা বাঁধা চুল। এই যে আমরা লম্বা লম্বা চুল যাদের আছে বা আমরা আমাদের মা বা চাচা বা চাচি বা খালিকে দেখি না, খালামণিকে দেখি না যে চুল একদম পেঁচায় পেঁচায় বিশাল বড় একটা খোপা করে রাখে বা একটা হেয়ার স্টাইল বলি, সেটা কিন্তু খোপা। এরপরে দেখো আল মাহমুদের লেখা কবিতার নাম কি? নোলক। এরপর দেখো নোলক কবিতায় নোলকটা কার? মায়ের। কবিতায় কবি নোলক খুঁজতে কোথায় যায়? নদীর কাছে। এরপরে দেখো কবিতায় কোন নদীর কথা বলা আছে? তিতাস নদীর কথা বলা আছে। এরপরে দেখো নদী কাঁদতে কাঁদতে কি বলতে শোনা যায়? যখন কবি খুঁজতে খুঁজতে নদীর কাছে যায় যে খোঁজার জন্য যে আসলে নদীর মধ্যে পড়ে গেছে কিনা, তখন নদী বলে যে হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল আছে। অর্থাৎ ওই নদীতে বোয়াল মাছ কিন্তু অনেক বেশি আছে, সেটি বলা হয়েছে। এবার দেখো প্রদত্ত শব্দ এবং সমার্থক শব্দ। সোনা বলতে বোঝায় স্বর্ণ, সুবর্ণ, কাঞ্চন, হেম, কনক। মা হচ্ছে জননী, মাতা, গর্ভধারিণী। নদী হচ্ছে তটিনী, স্রোতস্বিনী, প্রবাহিনী, হাত, হস্ত, পানি, কর, ভুজ, বাহু। যদি পানি লিখি সেক্ষেত্রে কিন্তু মূর্ধন্য ন দিব, কারণ দন্ত ন দিয়ে যেটা আছে সেই পানি অর্থ হচ্ছে জল, আর মূর্ধন্য ন দিয়ে যেটা আছে সেটা মানে হচ্ছে হাত। এরপরে দেখো দল বলতে বোঝায় শ্রেণী, পাল, গোষ্ঠী। জল বলতে বোঝায় পানি, সলিল, নীর, অম্বু। বন বলতে বোঝায় অরণ্য, কানন, বিপিন, অটবি। ধন হচ্ছে অর্থ, সম্পদ, বিত্ত, ঐশ্বর্য। চুল, কুন্তল, চিকুর, অলক, কেশ, পাহাড়, পর্বত, গিরি, শৈল, অচল। ফুল, কুসুম, পুষ্প, প্রসূন। রাত্রি হচ্ছে রাত, রজনী এবং নিশি। এরপরে দেখো বিপরীত শব্দ হচ্ছে শেষ, শুরু, কাছে, দূরে, ভরা, শূন্য, কাদা, হাসা, দেওয়া এবং নেওয়া, ভাই বোন, সাধারণ, অসাধারণ, মা, বাবা। এরপরে দেখো মূলভাব নিয়ে যদি আলোচনা করি, অন্য সুন্দর বাংলাদেশের প্রকৃতি। মায়ের নোলক হারিয়ে যাওয়ার গল্প বলতে বলতে কবি যেন এই প্রাকৃতিক সৌন্দর্যকেই তুলে ধরেছেন। আমাদের চোখের সামনে ছবির মতো ধরা দিয়েছে এদেশের নদী, পাখি, ফুল, বন ও পাহাড়।
কবি তার মায়ের হারিয়ে যাওয়া যে নোলক সেটা কিন্তু সারা বাংলাদেশে খুঁজে বেড়ান। অন্ধকার রাত নেমে এলেও কবি ঘরে ফিরতে চান না। কিন্তু কেউই তাকে বলতে পারে না যে তার মায়ের নোলকটা কোথায় হারিয়ে গেছে। মূলত নোলক খুঁজতে, খুঁজতে কবি আমাদের চিনিয়ে দিয়েছেন গ্রাম বাংলার সবুজ ও স্নিগ্ধ প্রকৃতিকে। দেখো নোলক কিন্তু খুব ছোট্ট একটা অলংকার এবং এটি খালি চোখে দেখা নাও যাইতে পারে। তো কবি যখন তার মায়ের নোলক হারায় যায়, তখন কিন্তু উনি বিভিন্ন জায়গায় খুঁজতে যান। বলতে গেলে সারা বাংলাদেশেই খুঁজে বেড়ান। তো এই নোলক খোঁজার মাধ্যমে উনি কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থানের বা বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটি কিন্তু ধরিয়ে দেন। তো এই কবিতা থেকে আসলে আমাদের রচনা আবার হইতে পারে যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সেখানে সংকেত হতে পারে ভূমিকা, বাংলাদেশের প্রাকৃতিক উপাদান, নদী ও জলাশয়, বনাঞ্চল, বাংলাদেশের জীববৈচিত্র্য, উপসংহার ইত্যাদি। দেখো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমাদের বিভিন্ন গল্প এবং বিভিন্ন কবিতার কিন্তু একটি রচনা হতে পারে। তাই আমরা চেষ্টা করব এই রচনা সম্পর্কে একটা ভালো ধারণা রাখার। এরপরে আমাদের গ্রাম বাংলা ভূমিকা, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ জনজীবন, সেখানে মানুষজন কিভাবে থাকে এবং গ্রামের মানুষদের জনের মধ্যে বন্ধনটা কিন্তু বেশি স্ট্রং শহরের তুলনায়, সেইটা একটু তুলে ধরবো। আবার গ্রাম বাংলার মানুষের পেশা, তাদের জনজীবন বা তাদের সেখানের মানে কি বলবো পরিবেশ, প্রকৃতি এগুলো নিয়ে কিন্তু একটু আলোচনা করব। তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে পদ্য নিয়ে আলোচনা। তো তোমাদের ১ম পত্রের এর আগের ক্লাসে আমরা গদ্য নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা পদ্য নিয়ে আলোচনা করেছি। তো এত ছোট ক্লাসে পদ্য সম্পর্কে তো তোমাদের সামগ্রিক একটা মানে ধারণা দেওয়া সম্ভব না বা সব আলোচনা করা সম্ভব নয়। কিন্তু আমরা চেষ্টা করেছি যে তোমাদেরকে একটা ভালো প্রস্তুতি দেওয়ার ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো এবং ভালোভাবে সবকিছু নোট করতে পেরেছো। ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।